নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। গভীর রাতে বড় বউ ঘুমে আচ্ছন্ন। একটা আলো ঘরে নিবু নিবু হয়ে জ্বলছে, জানালা খোলা। বর্ষার জলজ বাতাস ঘরে ঢুকে বড় বউর বসনভূষণ আলগা করে দিচ্ছে। বড় বউ হাত দুটো বুকের ওপর প্রায় প্রার্থনার ভঙ্গিতে রেখেছে। দেখলে মনে হবে সে ঘুমের ভিতরও তার মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। তখন মনীন্দ্রনাথ ঘরে পায়চারি করছিলেন। ওর চোখে ঘুম নেই। তিনি দরজা খুলে ফেললেন সহসা। নদীর ওপারে তিনি কাকে যেন ফেলে এসেছেন মনে হলো। আকাশে এখনো কিছু কিছু নক্ষত্র জেগে আছে। ঠাকুরঘরের পাশেই সেই শেফালি গাছ, ফুলেরা ঝরছে, ঝরে আছে এবং কিছু কিছু বোঁটায় সংলগ্ন। ওরা ভোরের জন্য অথবা রোদের জন্য প্রতীক্ষা করছে। মনীন্দ্রনাথ দুই হাতে গাছের নিচ থেকে কিছু ফুল সংগ্রহ করে বোঁটার হলুদ রং তাতে মাখলেন। রাত নিঃশেষ হয়ে আসছে। তিনি কি ভেবে এবার বাঁশঝাড়ের নিচে এসে দাঁড়ালেন। সামনে ঘাট, বর্ষার জল উঠোনে উঠে আসবে বুঝি। তিনি ছোট কোষা নৌকায় উঠে লগিতে ভর দিতেই নৌকাটা জলে নেমে গেল। কিছুটা গ্রাম মাঠ ঘুরে সেই নদীর পাড়ে চলে যাবেন, যেখানে তার অন্য ভুবন নিঃসঙ্গ নির্জন নদী তীরে খেলা করে বেড়াচ্ছে। মাথার ভিতর এক অদৃষ্ট যন্ত্রণা মনীন্দ্রনাথকে সর্বদা নিরুপায় করে রাখে। মনীন্দ্রনাথ কেবল নির্জনতা চান। কোষা নৌকা ক্রমশ গ্রাম মাঠ এবং ধান ক্ষেত অতিক্রম করে বিশাল বিলের জলে অদৃশ্য হচ্ছে। চারিদিকের গ্রামগুলি খুব ছোট মনে হচ্ছে। আকাশের সঙ্গে সব গ্রামগুলি যেন ছবির মতো হয়ে ফুটে আছে। কোনো শব্দ নেই। ভয়ানক নির্জন নিঃসঙ্গ প্রান্তর। দূরে সোনালি বালির নদীর রেখা অল্পে অল্পে দৃশ্যমান হচ্ছে। মনীন্দ্রনাথ পদ্মাসন করে বসে থাকলেন, সাধু পুরুষের মতো ভাব চোখে মুখে। বিলের জমিতে গভীর জল, এক লগির চেয়ে বেশি হবে। মনীন্দ্রনাথ চুপচাপ বসে এই জলের ভিতর পলিনের মুখ যেন দেখতে পাচ্ছেন। পলিন কি করে যেন তার নদীর জলে হারিয়ে গেল। নদীর পাড়ে খেলা ছিল, কত খেলা। হায়, তখন কেবল সেই দুর্গের কথা মনে হয়। বড় মাঠ, মাঠের পাশে দুর্গ, দুর্গে কেবল থেকে থেকে জালালি কবুতর উঠত। মনীন্দ্রনাথ এবার মুক্ত কণ্ঠে পরম পুরুষের মতো কবিতা আবৃত্তি করতে লাগলেন। কবিতার অবয়বে সেই এক স্মরণ চিহ্ন। কিটস নামে এক কবি ছিলেন, তিনি বেঁচে নেই। পলিন মনীন্দ্রনাথের মুখে কবিতার আবৃত্তি শুনতে শুনতে এক সময় দুর্গের গম্বুজের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যেত। কিছু হিজল গাছ অতিক্রম করলে নন্দীদের ঘাট, ঘাট পার হলে মুসলমান গাঁ। অনেকদিন পর যেন তিনি ঘাটে নৌকা বাঁধলেন। সর্বত্র গ্রামের ঘাটে ঘাটে পাট পচানো হয়েছে। পচা গন্ধ উঠছে, ইতস্তত কচুরিপানার ঝাঁক। নীল সাদা রঙের কচুরি ফুল এবং পাতিহাঁস ঘাটে নড়ছে। ঘাটে ঘাটে কুমড়োর মাচান, মাচানের নিচে কুমড়োলতা নেমে গেছে। তিনি সব কিছু দেখে শুনে সতর্ক পা ফেলে উপরে উঠে গেলেন। এক তকতকে উঠোনে উঠে যেতেই ধান গোলার ফাঁক থেকে হামিদ বের হয়ে এলো। বলল, সব বলাই অবশ্য নিরর্থক, তবু এত বড় মানুষটার আর বয়স কত? সেই যে যবে একবার হামিদ হাসান পীরের দরগাতে এই মানুষকে বসে থাকতে দেখেছিল, মানুষটা যেন চোখের ওপর শৈশব পার করে যৌবনে পা দিয়েছে। যৌবন থেকে কিছুতেই নড়ছে না, শক্ত বাঁধুনি, শরীরের গঠন একেবারে আস্ত একটা দ্রুতগামী অশ্বের মতো। সে বলল, আমাগো কথা এতদিনে মনে হইল বড় ভাই? মনীন্দ্রনাথ বড় বড় চোখে হামিদকে দেখলেন, একটু হাসলেন। হামিদ বলল, একটু বইসা যান বড় ভাই। মনীন্দ্রনাথ ওর উঠোনে উঠে গেলে হামিদ একটা জল চৌকি দিল বসতে। বসেন বড় ভাই। সে সকলকে ডেকে বলল, কে কোন কানে আসো দেখো, আইসা বড় ভাই আইসেন।
এবং সঙ্গে সঙ্গে হামিদের মা এলো। হামিদের 2 বিবি এসে হাজির হলো, বেটা বিবিরা সকলে, এবং গ্রামে যেন বার্তা রটে গেল। সকলে এসে ঘিরে দাঁড়ালো মনীন্দ্রনাথকে। সকলে আদাব দিল। মনীন্দ্রনাথ কোনো কথা বলছেন না, যতক্ষণ না বলেন ততক্ষণই ভালো। একসময় হামিদ ভিড়টাকে সরে যেতে বলল। মনীন্দ্রনাথ সকলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। হামিদ তখন তার ছোট বিবিকে বলল, বড় ভাইয়ের নৌকায় একটা কুমড়া তুইলা দিও। যেন গাছের যা কিছু ভালো, নতুন যা কিছু, এই মানুষকে না দিয়ে খেতে নেই। গ্রামের উপর দিয়ে একসময় হাঁটতে থাকলেন মনীন্দ্রনাথ। পিছনে গাঁয়ের ছোট বড় উলঙ্গ শিশুরা এবং বালক বালিকারা আখ ক্ষেত থেকে মনীন্দ্রনাথকে অনুসরণ করছে। তিনি ওদের কিছু বলছেন না। ছোট বড় গর্ত, বাঁশঝাড় এবং কর্দমময় পিচ্ছিল পথ অতিক্রম করে তিনি হাজী সাহেবের বাড়ির সামনে দাঁড়ালেন। বৃদ্ধ হাজী সাহেব হুঁকোর নলে মুখ রেখে কোলাহল শুনে ধরতে পারলেন পাগল ঠাকুর আজ এ গাঁয়ে অনেক দিন পর উঠে এসেছে। হাজী সাহেব হুঁকো পেলে ছুটে এলেন, বললেন, ঠাকুর বইসা যাও, এদিকে আর আসো না। হাজী সাহেব জানেন এই সব কথা পাগল ঠাকুরের সঙ্গে নিরর্থক, তবু এত বড় মানিঘরের ছেলে, কোনো কথা বলবেন না তিনি? পাগল ঠাকুর এই পথ ধরে চলে যাবে, কেমন যেন ঠেকছে। মনীন্দ্রনাথ এখানে বসলেন না, কয়েকবার চোখ তুলে হাজী সাহেবকে দেখলেন। তারপর সেই এক উচ্চারণ, গ্যাত চোরেত শালা। হাজী সাহেব হাসলেন এবং চাকরকে ডেকে বললেন, পাগল ঠাকুরের নৌকায় 2 ফালা সবরি কলা রাইখা আসবি। হাজী সাহেব মনীন্দ্রনাথকে উদ্দেশ্য করে যেন বলতে চাইলেন, ঠাকুর কলাগুলি নিয়া যাও, পাকলে খাইও। গাছের কলা তোমারে না দিয়া খাইলে মনটা খুঁতখুঁত করবে। তারপর হাজী সাহেব আল্লাহর কাছে যেন নালিশের ভঙ্গিতে বললেন, বুড়ো কর্তার কপালে এই আসিল খোদা। বর্ষাকাল, ঘন ঘন বৃষ্টি হচ্ছিল বলে পথ ভয়ানক কর্দমাক্ত, কোথাও হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে। সুতরাং মনীন্দ্রনাথের কষ্ট হচ্ছিল হাঁটতে। পথের দুপাশে আবর্জনা, মলমূত্রের দুর্গন্ধ। মনীন্দ্রনাথ এসবের কিছুই টের করতে পারছেন না। গ্রামের মুসলমান বিবিরা পাগল ঠাকুরকে দেখে পলকে ঘরে নিজেদের আড়াল করে নিচ্ছে। ওরা বড় নিঃস্ব, সুতরাং শরীরে পর্যাপ্ত আবরণ নেই। পুরুষেরা এখন প্রায় সকলেই মাঠে এবং অন্যত্র পাট কাটতে গেছে। ওরা বিকেলে ফিরবে। মনীন্দ্রনাথ গ্রামটাকে চক্কর মেরে ফের ঘাটে এসে বসলেন নৌকায়। তারপর উদ্যোগী পুরুষের মতো সংগৃহীত বস্তু সকলকে এক পাশে সাজিয়ে রেখে নৌকা বাইতে থাকলেন বর্ষার জলে। ঘাটে উলঙ্গ শিশুরা, বালক বালিকারা পাগল ঠাকুরকে নেচে গেয়ে বিদায় জানালো। আর এ সময় তিনি মনে করতে পারলেন বড় বউ অপেক্ষা করতে থাকবে এবং বড় বউর জন্য মনটা কেমন করে উঠছে। বড় বউ সেই গভীর চোখ মনীন্দ্রনাথকে বাড়িমুখো করে তুলল। অথচ বিলের ভিতর পড়েই মনীন্দ্রনাথের বাড়ি ফেরার স্পৃহা উবে গেল। তিনি বিলের ভিতর চুপচাপ বসে থাকলেন। কতক্ষণ এভাবে বসে থাকলেন, কতক্ষণ তিনি সকালের সূর্য দেখলেন। বিশ্বাসপাড়া নয়াপাড়ার উপর একদল কাকের উপদ্রব এবং ধান খেতে ঢুপ ঢুপ শব্দ কতক্ষণ তাকে অন্যমনস্ক করে রেখেছিল তিনি জানেন না। তিনি জলে নেমে গেলেন এবং স্বচ্ছ জলে সাঁতরাতে থাকলেন। শরীরের সর্বত্র গরম। এতবার ডুব দিয়েও তার শরীরের ভিতরের যে কষ্টটাকে দূর করতে পারছেন না। এই নির্জন বিলে এসে চুপচাপ বসে থেকে তিনি কতবার ভেবেছেন অপরিচিত সব শব্দ অথবা অশ্লীল উচ্চারণ থেকে বিরত হবেন, কিন্তু পারছেন না। সব কেমন ক্রমশ ভুল হয়ে যাচ্ছে, সব কেমন স্মৃতির অতলে নিক্ষিপ্ত হচ্ছে। জীবন ধারণের জন্য কি করা কর্তব্য অনেক ভেবেও কোনো পথ ঠিক করতে পারছেন না। তখন ভয়ঙ্কর বিরক্ত ভাব ওকে আরও প্রকট করে তোলে। 2 হাত ওপরে তুলে চিৎকার করতে থাকেন, আমি রাজা হব। বিকেলের দিকে ভূপেন্দ্রনাথ এলেন কর্মস্থল থেকে। কাজের ফাঁকে ফাঁকে কদিন থেকেই বাপের জন্য মনটা খারাপ লাগছিল।
বুড়ো মানুষটার জন্য ভূপেন্দ্রনাথের বড় টান। এখনো যেন তিনি সকলকে আগলে আছেন। যৌবনে ভূপেন্দ্রনাথের কিছু আদর্শ ছিল, এখন আর তা নেই। স্বাধীনতা আসবে, স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন চোখে ভাসত। কিন্তু বরদা পাগল হয়ে গেল। এত বড় সংসার শুধু জমি এবং যজমানিতে চলে না। ভূপেন্দ্রনাথ স্বপ্ন দেখতে ভুলে গেলেন। বুড়ো মানুষটার জন্য, এত বড় সংসারের জন্য তিনি পায়ে হেঁটে নতুন ধানের ছড়া আনতে চলে গেলেন। সংসারে তার জীবন প্রায় এক উৎসর্গীকৃত প্রাণ যেন। বিবাহ করা হয়ে উঠল না। চন্দ্রনাথের বিয়ে দিলেন। এখন শুধু কাজের ফাঁকে ফাঁকে এই দেশে চলে আসা এবং বুড়ো মানুষটার পাশে সংসারের গল্প, জোত জমির গল্প, কোন জমিতে কোন ফসল দিলে ভালো হবে, এমন সব পরামর্শ। মনেই হয় না মানুষটার জীবনে অন্য কিছুর প্রয়োজন আছে। ভূপেন্দ্রনাথ নৌকা থেকে নামতেই বাড়ির সকলে যেন টের পেয়ে গেল। মুড়াপাড়া থেকে নৌকা এসেছে। চাল, চিনি, কলা, কদমা এবং বর্ষাকাল বলে বড় বড় আখ এসেছে। ধনবউ তাড়াতাড়ি ঘোমটা টেনে ঘরে ঢুকে গেল। তিনি এখন এ পথেই উঠে আসবেন। তিনি প্রথমেই বাড়িতে উঠে ছড়িটা বারান্দায় রেখে যে ঘরে বুড়ো মানুষটা চুপচাপ বসে থাকেন সেখানে উঠে গেলেন। বাবাকে মাকে প্রণাম করলেন। বুড়ো মানুষটা তার কুশল নিলেন, মনিবের কুশল নিলেন। শরীর কেমন এসব জিজ্ঞাসাবাদের পর মনে হলো উঠোনে কে দাঁড়িয়ে আছে। বুঝি বড় বউ। বড় বউকে প্রণাম করতে হয়। উঠোনে নেমে বাড়িটার কি কি পরিবর্তন হয়েছে লক্ষ্য করতে গিয়ে মনে হলো বাড়িটার সে শুকনো ভাবটা নেই। বাড়ির চারদিকে ঝোপঝাড়গুলি বেড়ে উঠেছে। উত্তরের ঘর পার হয়ে কামরাঙা গাছের পাশে ছোট একটা মাচান। মাচানে কিছু শশার লতানে গাছ, হলদে ফুল। কচি শশা দুটো একটা ঝুলছে। পাশে ঝিঙের মাচান, করলার মাচান। চন্দ্রনাথ নিশ্চয়ই ওগুলো লাগিয়ে গেছে। সেই দুই নাবালককে খুঁজতে থাকলেন তিনি। ওরা এখন বাড়িতে নেই। কোথায় গেল? গোটা বাড়িটা এই দুই নাবালক লালটু পল্টু চিৎকার চেঁচামেচি করে জাগিয়ে রাখে। ওদের জন্যে সে হলদে রঙের পুরুষ্টু আখ এনেছে, মোটা এবং সরস। নরমেই আখ ওদের খুব প্রিয়। নিজে ভেঙে দিতে পারলে কেমন যেন মনটা ওর ভরে যায়। ওরা গেল কই? এমন একটা প্রশ্ন মনে মনে। সেই দুই বালক তখন ছুটছিল। মেজো কাকা এসেছে। পল্টুর মেজো কাকা, লালটুর মেজো জ্যাঠামশাই। ওরা গ্রামের উপর দিয়ে ছুটছে। ওরা খবর পেয়ে গেছে মুড়াপাড়া থেকে নৌকা এসেছে। নৌকা আসা মানে ওদের জন্য আখ এসেছে, কমলার দিনে কমলা, তিলা কদমার দিনে তিলা কদমা, অথবা আম, জাম, জামরুলের দিনে নানান রকমের ফল। ওরা এসে দেখল অলিমধ্যি মাথায় করে সব চাল, ডাল, তেল অথবা করলা ঝিঙে নামাচ্ছে। একটা বড় মাছ এনেছেন, সেটা গলুয়ের নিচে। লালটু পল্টু দুজনে মাছটাকে টেনে তুলে আনছে। প্রায় এখন যেন উৎসবের মতো বাড়ি। কেবল বড় বউ বিষণ্ণ চোখে চারদিকে কাকে যেন সারাদিন থেকে খুঁজছে। কে যেন তার চলে গেছে, আসার কথা, আসছে না। বড় বউর বড় বড় চোখে ভূপেন্দ্রনাথ ধরতে পারলেন বরদা আবার নিরুদ্দেশে গেছে। সঙ্গে সঙ্গে যেন ভিতরে কি একটা কষ্ট ভেসে উঠল। বড় বউর মুখের দিকে আর তাকাতে পারলেন না। বিকেলের দিকে বুড়ো মানুষটা ভূপেন্দ্রনাথের কাছ থেকে নানান রকম খবর নেবার জন্য বারান্দায় বসে থাকলেন। ভূপেন্দ্রনাথ পায়ের কাছে বসে সব বলছিলেন। এটা স্বভাব তাঁর। মুড়াপাড়ার থেকে এলেই বাবাকে পৃথিবীর সব খবর দিতে হয়। বাবুরা অর্ধ সাপ্তাহিক আনন্দবাজার কাগজ পড়েন। বাবুদের পড়া হয়ে গেলে ভূপেন্দ্রনাথ প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে সব মুখস্থ করে ফেলেন। কেউ এলে তখন পত্রিকার খবর, যেন তার নখদর্পণে এই জগৎ সংসার। বাড়িতে এলে প্রাজ্ঞ ব্যক্তির মতো দেশের কথা বর্ণনা করেন। কাগজ থেকে কিছু খবরের কথা উল্লেখ করে বললেন, এবারে লীগপন্থীরা যেভাবে উইঠা পয়রা লাগছে তাতে আবার রাইট লাগলো বইলা। বৃদ্ধ অত্যন্ত আস্তে আস্তে বললেন, হাফিজুদ্দির পোলা সামুরে তুই তো চিনস, সে নাকি টোডারবাগের লীগের ডেরা করছে।
গাছে গাছে ইস্তাহার ঝুলাইতেছে। দেশটা দিন দিন কি হইয়া যাইতাছে বুঝি না। ভূপেন্দ্রনাথ বললেন, বাবা, পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, গারো পাহাড় থেকে শহরে একজন সন্ন্যাসী আইছে, ভূত ভবিষ্যৎ সব কইতে পারে। ভাবছিলাম বরদারে নিয়া যাম। যাও, যা ভালো বোঝো করো, সঙ্গে ইসম চলুক। বড় বউ ঘরের ভিতর বসে চাল, প্রায় 2 বস্তা চাল ঝেড়ে তুলে রাখছে। সবজি যা এসেছে সাজিয়ে রাখছে। পাগল মানুষটাকে নিয়ে যাবে ওরা। সামান্য আশার আলো মনের ভিতর জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তা কেমন নিভে গেল। মানুষটা কিছুতেই ভালো হচ্ছে না। আজকাল তো মনি 2-3 দিন বাড়ি আসে না। কই থাকে খায় ঈশ্বরই জানে। ভূপেন্দ্রনাথ যেন বলতে চেয়েছিলেন, এভাবে না খেয়ে ঘুরছে, কোথায় থাকছে, কোথায় রাত কাটাচ্ছে, কেউ কিছু বলতে পারছে না, বরং রেঁধে রাখা ভালো। কিন্তু বলতে পারলেন না, কারণ এই ঘরে এখন মা আছেন, বড় বউ আছে। ওরা সকলে এমন কথা বিশ্বাসই করতে পারবে না। তাহলে যেন বাবা যে 2 দিন আরো বাঁচতেন, তাও বাঁচবেন না। সুতরাং তিনি অন্য কথা বললেন, সোনারে আনেন দেহি, দেখতে কেমন হইল দেখি। বড় বউ সোনাকে কোলে দিলে কেমন তাজ্জব হয়ে গেলেন তিনি। একেবারে বরদার মুখ পেয়েছে। সোনাকে কাঁধে করে বাড়িতে চলে এলেন। সোনা যেমন তত করে কথা বলে, তেমনি কথা বলছিল। অপরিচিত মানুষ দেখে সে এতটুকু কাঁদেনি, বরং মাঝে মাঝে কুটুস কুটুস দাঁতে কামড়াচ্ছিল। সোনার 2 ছোট ছোট ইঁদুরের মতো দাঁত উঠেছে। ওলা, তোমার অসুখ হইব দেখতাছি, বলে দাঁতে 2 টোকা দিলেন, যেন এই শিশুকে দাঁতে আঘাত করে ওর কঠিন অসুখ থেকে রক্ষা করছেন ভূপেন্দ্রনাথ। সোনা ভয়ঙ্করভাবে কেঁদে উঠতেই পাশের বাড়ির দীনবন্ধু পিছন থেকে ডাকলো, মাইজা ভাই, ঢাকায় নাকি আবার রায়ট লাগবো শুনছি। তা লাগতে পারে। কেডা জিতবো মনে হয়? কি কইরা কই, হার জিতের কি আছে ক? কি দুর্ধর্ষ দেখেন, দুধের পোলা হালার হালা, কথা নাই বার্তা নাই, চাকু চালায়। তুই দেখছস নাকি? তা দেখমু না কেন, মালতীর বিয়ার সময় একবার ঢাকা শহরে গেছিলাম, গইরা ফিরা দেখলাম শহরটা। এলাহি কাণ্ড না! রমনার মাঠে গেলাম, সদরঘাটে কামান দেখলাম। সন্ধ্যার পর ধনবউ পশ্চিমের ঘরে হ্যারিকেন জেলে রেখে গেল। হাত পা ধোয়ার জল রেখে গেল। একটা জল চৌকি, ঘটি এবং গামছা রেখে দিল। তিনি হাত পা ধুয়ে ঘরে ঢুকে যাবেন, আর বের হবেন না, কারণ গ্রামে খবরটা রটে গেছে। মুড়াপাড়া থেকে মাইজাকর্তা এসেছেন, বিশ্বের খবর তার জানা আছে। গ্রামের পাল বাড়ি থেকে মাঝারি বাড়ি অথবা চন্দরদের বাড়ি থেকে প্রৌঢ়গণ হাতে লাঠি এবং লণ্ঠন নিয়ে খরম পায়ে ঠাকুর বাড়ি এসে ডাকল, ভূপেন আসো, মাইজাকর্তা আসেন। ভূপেন্দ্রনাথ তখন হয়তো তক্তপোষে বসে ঈশ্বরের নাম নিচ্ছিলেন, অথবা ইসমের কুশল বার্তা। তখন তিনি 1-2 করে খড়মের শব্দ শুনতে পেলেন। গ্রামের বয়স্ক মানুষেরা এখন এসে ভিড় করবে, আড্ডা দেবে এবং পত্রিকার খবর নেবে। দেশের খবর, বিদেশের খবর, গান্ধীজি কি ভাবছেন, এমন সব খবরের জন্য ওরা উন্মুখ হয়ে থাকে। তিনি এই আড্ডার প্রাণ। তিনি তখন ঈশ্বরের চেয়েও বড়। তার কথা এদের কাছে ঈশ্বরের সামিল, এই বিশ্বাস লোকগুলির মনে। তিনি তখন বলবেন, দেশের বড় দুরবস্থা হারান। কেন কাকা? কাল সারা বাজার ঘুইরা বাবুরহাটের একটা শাড়ি পাইলাম না। কেন এমন হইল? কি জানি, মহালে তর আদায় নাই। এদিকে তোমার সারা ভারতে আইন অমান্য আন্দোলন চালাইতেছেন গান্ধী। ইংরাজরাও সাইরা কথা কইতাছে না, লাঠি চালাইতাছে, গুলি করতাছে। এদিকে তোমার বিলাতের প্রধানমন্ত্রী লীগের পক্ষ নিচ্ছে। সুতরাং বুঝতেই পারছো লীগের পোয়াবারও। মাঝি বাড়ি শ্রীশচন্দ্র বলল, ঘোর কলিকাল আইসা গেল মাইজা ভাই। ভূপেন্দ্রনাথ বললেন, চারিদিকে তোর একটা ষড়যন্ত্র,
আনন্দময়ী কালীবাড়ির পাশে বন জঙ্গলের ভিতর পুরনো একটা বাড়ি আছে, একটা দিঘি আছে, কেউ খবর রাখে না। এখন তরসরে মৌলভী সাহেব কয় ওটা নাকি মসজিদ, মুসলমানরা কয় নামাজ পড়ব। তাহলে গন্ডগোল একটা লাগবো কন? বাবুরা কি চাইরা দিব? জায়গাটা অমর্ত্য বাবুর, পাশে আনন্দময়ী কালীবাড়ি, আগুন জ্বলতে কতক্ষণ। আমার মন্দির পড়ে দেশে আর বিচার নাই, আমাগো জাত ধর্ম নাই, পূজা পার্বণ নাই, মা কালী নিবংশ কইরা দিব। তখনই সে দেখল উঠোনে ইসম বসে তামাক টানছে। মাইজা কর্তা এলে একটু দেরি করে সে গোয়ালে গরু বাছুর তোলে। ইসমকে দেখে সে কেমন জিভে কামড় দিয়ে ফেলল। উঠোনের মানুষটা বসে আছে সে খেয়ালই করেনি। এবার কেমন গলা নামিয়ে দুঃখের সঙ্গে বলল, আমার দোকান থাইকা মাইজা ভাই মুসলমান খরিদ্দার সওদা করতে চায় না। কত দিনের সব খরিদ্দার, কত বিশ্বাসের সব, ওরা শরীবদ্দির দোকানে খায়। এ সময় সকলেই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলতে পারল না। শ্রীশচন্দ্র তার দুঃখের কথা বলে চুপ হয়ে গেছে। ভূপেন্দ্রনাথ হুঁকা টানছেন, জোর হাওয়ার জন্য আলোটা মৃদু মৃদু কাঁপছিল। দূরে সোনালি বালির নদী থেকে গয়না নৌকার হাঁক আসছে। শচীন্দ্রনাথ ঠাকুর ঘরে শীতল ভোগ দিচ্ছেন। ঘণ্টার শব্দ, গয়না নৌকার হাঁক এবং ইসমের বেজার মুখ সকলকেই কেমন পীড়িত করেছে। বুড়ো মানুষটা ঘরে শুয়ে কাঁদছেন। কোথায় এখন তার পাগল ছেলে হেঁটে বেড়াচ্ছে অথবা গাছের নিচে শুয়ে আছে কে জানে। বড় বউ পুবের ঘরের জানলায় দাঁড়িয়ে আছে। সামনে কামরাঙা গাছ, গাছ পার হলে বেতের ঝোপ এবং ডুমুরের গাছটা পার হলে একটা মাঠ। বড় চাঁদ উঠে আসছে গাছটার মাথায়। এখন সাদা জ্যোৎস্না সর্বত্র, গাছগুলি স্পষ্ট। ফাঁকা মাঠে ধান গাছের সামান্য কুয়াশার পাতলা আবরণ। সে পথের দিকে তাকিয়ে আছে। যদি কোনো মানুষের ছায়া এই পথে উঠে আসে, যদি মানুষটা লগি বাইতে থাকে সামনের মাঠে, অথবা নৌকার শব্দ পেলেই চমকে ওঠে, এই বুঝি এলো। সাধু সন্ন্যাসীর মতো এক উদাসীন মানুষ বুঝি বাড়ি ফিরে এলো। পাগল মানুষটার প্রতীক্ষাতে বড় বউ জানালায় দাঁড়িয়ে আছে। ওর মানুষটার জন্য কেন জানি কেবল কান্না পাচ্ছিল। কিছু দূর এসেই মনীন্দ্রনাথের বাড়ি ফেরা স্পৃহা উবে গেল। তিনি বারবার ধান ক্ষেতের চারপাশে ঘুরতে থাকলেন এবং মাঝে মাঝে নৌকাকে ঘুরিয়ে দিয়ে লগিটাকে মাথার উপর লাঠি খেলার মতো ঘোরাতে থাকলেন। এই যে নক্ষত্রপুঞ্জ আছে, আকাশ রয়েছে এবং বিলের জলে কোড়া পাখি ডাকছে, সব কিছুর ভিতর কোনো এক অদৃশ্য সংগ্রাম তাঁর। পাটাতনে লাফ দিচ্ছিলেন, হাতে ধরে কি যেন আয়ত্তে এনেছেন, তারপর গলা টিপে হত্যা। যত তিনি লাঠিটা ঘোরাচ্ছিলেন তত বন বন শব্দ হচ্ছে। দূরে যারা পাট কাটছিল তারা দেখল বিলের জলে নৌকা ভাসছে আর পাগল ঠাকুর মাথার ওপর লগি ঘোরাচ্ছে। কি মানুষটা কি হইয়া গেল, এমন সব চিন্তা। তিনি অনেক দূরে চলে এসেছিলেন নৌকা বাইতে বাইতে, সুতরাং ঘরে ফিরতে বেশ দেরি হবে। বড় বউর বড় এবং গভীর চোখ দুটো তাকে এখন কষ্ট দিচ্ছে এই ভেবে যখন ধান ক্ষেত ভেঙে ঘরে ফেরা স্পৃহাতে লগি তুলছেন, তখনই দেখতে পেলেন সোনালি বালির নদীর বুকে একটা বড় পানসি নাও। তার কেন জানি মনে হলো এই নৌকায় পলিন আছে। পলিনকে নিয়ে এই নাও কোনো এক অদৃশ্য লোকে হারিয়ে যাচ্ছে। তিনি পাটাতনের নিচ থেকে এবার বৈঠা বের করে জলে বড় বড় ঢেউ তুলতেই নৌকাটা গিয়ে হুমড়ি খেয়ে নদীতে পড়ল। স্রোতের মুখে তিনি ভেসে চলেছেন। এখন কোনো বেগ পেতে হচ্ছে না মনীন্দ্রনাথকে। তিনি পানসি নৌকাটার পেছনে হাল ধরে শুধু বসে আছেন। পানসি নৌকার মানুষেরা দেখল পিছনে পিছনে একটা নৌকা আসছে। হালে বসে আছে উদম গায়ে গৌরবর্ণ এক সুপুরুষ। রোদে পড়ে রংটা একটু তামাটে হয়ে গেছে। হালে মানুষটা প্রায় যেন চোখ বুজে আছে। এই বর্ষা এবং তার স্রোত যেদিকে নিয়ে যায় যাবে। মানুষগুলি দেখে হাসাহাসি করছিল। ভিতরে জমিদার পুত্র এবং বাইজি বিলাসী এক ঘরে এক বিছানায়। গান শেষে কিছু কিছু কৌতুকের কথাবার্তা এবং শরদের টুংটাং শব্দ। বিলাসী তারে হাত রেখে পা দুটো ছড়িয়ে হায় সজনিয়া
এমন এক ভঙ্গি টেনে পড়ে আছে। চোখ মুখ জড়িয়ে আসছিল, নেশায় ওরা পরস্পর তাকাতে পারছে না। মনীন্দ্রনাথ দীর্ঘ পথ ওদের কেবল অনুসরণ করলেন। তিনি শরদের গম্ভীর আওয়াজের ভিতর কেবল যেন এক মেয়ের মুখ দেখতে পান। তিনি পলিনের অবয়ব এবং তার মুখ, তার প্রেম সম্পর্কিত সকল ঘটনা এই ধান ক্ষেতের ফাঁকে ফাঁকে সোনালি বালির নদীর চরে জলে সর্বত্র দেখতে পাচ্ছেন। অথচ একসময় আবার সবই কেমন গুলিয়ে গেল। কেন যে এত দীর্ঘ পথ পানসি নৌকার পিছনে অনুসরণ করলেন তা মনে করতে পারছেন না। কোন পথ ধরে ঘরে ফিরতে হবে সব যেন ভুলে গেলেন। তিনি এবার নদী থেকে চরে উঠে আসার জন্য নৌকার মুখ ফেরালেন। কাশবনের ভিতর ঢুকে আর পথ পেলেন না। সূর্য পশ্চিমে হেলে গেছে, এবার সূর্যাস্ত হবে। কিছু গগনভেরী পাখির আর্তনাদ আকাশের প্রান্তে শোনা যাচ্ছিল এবং দূরে হাট ফেরত মানুষেরা ঘরে ফিরছে। তিনি নৌকার পাটাতনে এবার শুয়ে পড়লেন। শরীরের কোথায় কি যেন কষ্ট, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। অথচ কি করলে এই কষ্ট থেকে পরিত্রাণ পাবেন বুঝতে পারছেন না। সুতরাং চুপচাপ শুয়ে থেকে গগনভেরী পাখির আর্তনাদ কোথায় কোন আকাশে উড়ছে খুঁজতে থাকলেন। আকাশ একেবারে নিঃসঙ্গ, কোথাও একটা পাখি, একটা ফড়িং পর্যন্ত উড়ছে না। তিনি ক্লান্ত গলায় যেন বলতে চাইলেন, পলিন, আমি তোমার কাছে যাব। দূরে কোন গ্রাম, সেখান থেকে কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসছে। কোনো মুসলমান গ্রাম থেকে আজানের শব্দ। কিছু কিছু নক্ষত্র আকাশে ফুলের মতো ফুটে উঠছে। এখন আকাশটাকে তত আর নিঃসঙ্গ মনে হয় না। কত দূর এইসব নক্ষত্রের জগৎ, ইচ্ছা করলে ওদের ধরা যায় না। এই সব নক্ষত্রের জগতে অথবা নীহারিকা পুঞ্জে নৌকায় পাল তুলে ঘুমিয়ে থাকলে কেমন হয়। তিনি কত বিচিত্র চিন্তা করতে করতে সবকিছুর খেই হারিয়ে সহসা কেমন উত্তেজনা বোধ করেন। কিছু জোনাকি জ্বলছে ধান গাছের পাতার আড়ালে। জ্যোৎস্নায় এই ধরনী শান্ত এবং স্থির। অল্প অল্প হাওয়া দিচ্ছে। সমস্ত দিনের ক্লান্তি এই মিষ্টি হাওয়ায় কেমন উবে গেল। ফের পলিনের মুখ মনে পড়ছে। মনীন্দ্রনাথ কাত হয়ে শুয়েছিলেন এবং বিড়বিড় করে বকছিলেন। দেখলে মনে হবে না তিনি এখন সুদূর কলকাতায় কোনো ইউরোপীয় পরিবারের সঙ্গে আলাপ করছেন। মনে হবে বিড়বিড় করে কি শুধু বকে যাচ্ছেন। জোরে জোরে উচ্চারণ করলে ইংরেজি স্পষ্ট উচ্চারণে সব ধরা পড়ত, কিন্তু হাতের ওপর মাথা রেখে অথবা এইসব কথা তাকে শুধু পাগল বলেই প্রতিপন্ন করছে। আমি পলিনকে ভালোবাসি, এই উক্তি পরিবারের সকলের কাছে চিৎকার করে বলতে পারলে যেন খুশি হতেন। অথচ অঘটন ঘটে গেল। মনীন্দ্রনাথ যেন পিতৃসত্য পালনে বনবাসে গমন করলেন। পিতৃ আজ্ঞা শিরোধার্য করতে গিয়ে দ্বিধা এবং দ্বন্দ্বে অবশেষে বলেই ফেললেন, গ্যাত চোরেত শালা। মনীন্দ্রনাথ যখন দেখলেন মাঠে অথবা নদীর জলে কোথাও কোনো নৌকার শব্দ উঠছে না, তখন তিনি দাঁড়িয়ে বলতে চাইলেন, পলিন, আমি পাগল হইনি। আমাকে সবাই অযথা পাগল বলছে। আমি তোমার কাছে গেলেই ভালো হয়ে যাব। এই সব কথা এখন মাঠে মাঠে, জলে জলে, বনে বনে, ঘাসে ঘাসে সর্বত্র প্রতিধ্বনি হয়ে ফিরছে। আমি পাগল হইনি, সবাই অযথা আমাকে পাগল বলছে। রাত বাড়ছে। লালটু পল্টু পড়ছে দক্ষিণের ঘরে। ঈশম আজ বুঝি বাড়ি যাবে না, গেলেও রাত করে যাবে। সে দক্ষিণের ঘরে মাদুর পেতে শুয়ে আছে। ধনবউ হেসেলে শশীবালা দরজায় বসে কোলে সোনা ঘুমিয়ে পড়েছে। তিনি তালপাতার পাখা নাড়ছেন। গরম পড়েছে বেশ। পশ্চিমের ঘরে যারা এতক্ষণ বসে রাজা উজির মারছিল, তারা রাত গভীর হলে এক এক করে সকলে চলে গেল। দীনবন্ধু কেবল যায়নি। সে মেজকর্তার পায়ের কাছে বসে হুঁকো টানছিল এবং জমিদারি সেরেস্তার গল্প শুনে কর্তার মন জয় করার তালে ছিল। দীনবন্ধু এতদিন যে জমিটা ভোগ করছে ভাগে, সে কর্তাকে খুশি করে জমিটার ভোগ দখল চাইছে। শশীবালা রান্না হলে সকলকে খেতে ডাকলেন। বড় বউ কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে দিল। লালটু পল্টুর জন্য ছোট পিঁড়ি। জল দিল। বড় দোচালা ঘর।
মলি বাঁশের বেড়া, সিমেন্ট বাঁধানো মেঝে। শশীবালা এখন দরজার কাঠে হেলান দিয়ে ছেলেদের খাওয়া দেখবেন। বড় বউ পরিবেশন করবে, ধন বউ হেসেলে ঘোমটা টেনে বসে থাকবে। মাঝে মাঝে কানের কাছে কথা ধন বউর, ফিসফিস করে কথা, এটা ওটা বড় বউকে এগিয়ে দেবে। খেতে বসেই ভূপেন্দ্রনাথের মনটা ভারী হয়ে উঠল। বরদার আসন পড়েনি, একটা দিক খালি। সেদিকে তাকিয়ে ভূপেন্দ্রনাথ বললেন, বরদা কখন বাইর হইছে? শচীনাথ পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করছিলেন, তখন জলটা গন্ডুস করবে, ঠিক তখন মুখ তুলে তাকালেন। তাঁর এখন খেয়াল থাকে না, বরদার আসন খালি। তিনি জলটা গন্ডুস করে বললেন, পরশু ভোরে বৌদি উইঠা দেখে দরজা খোলা, ঘাটে গিয়া দেখি কোষাটা নাই। হাসিমের বাপ কইছে তাইন নাকি দুপুরে বিলের দিকে নৌকা বাইয়া নাইমা গেছে। কাইল একবার চল দেখি, অলিমদ্দিরে লইয়া যাই। চলেন, তবে মনে লয় পাইবেন না, ওই থাকে কই যায় কেউ জানে না। বড় বউ কোনো কথা বলছিল না, বসে বসে শুনছিল, এবং চোখে জল এসে গেলে ঘোমটা সামান্য টেনে দিল। কোনো নালিশ নেই এমন ভাব চোখে মুখে। কোনোদিন সুপুরুষ লোকটি আদর করে কথা বলেনি। কোনো প্রেম সম্পর্কিত সুখী ঘটনা ইদানিং আর ঘটছে না। শুধু মাঝে মাঝে, তাও কচ্চিৎ কখনো বুকের কাছে টেনে এনে দস্যুর মতো কি এক আদিম প্রেরণা, যেন চোখ মুখ ঘোলা ঘোলা, মানুষ বলে চেনা যায় না, বুকের কাছে নিয়ে একেবারে বন্য জীবের মতো করতে থাকে। বড় বউ শরীর ছেড়ে দেয়, যা খুশি করুক। পাগল মানুষটাকে সে শিশুর মতো, অথবা সন্তানের মতো, অথবা তুমি যে এক আদিম মানুষ সে কথা তুমি কি করে ভুলে যাও? আমাকে দেখো, খেলা করো। বন্য জীবের মতো বুকের কাছে টেনে নেবার ঘটনাও সে আঙুলে গুনে বলতে পারে, কতদিন, কতবার। জ্যোৎস্না রাত ছিল না অন্ধকার রাত ছিল, সব বলে দিতে পারে। দুদিনের উপর হয়ে গেছে, মানুষটা ফিরছে না। বড় বউ পাগল ঠাকুরকে আপনার ধন বলে জানে। মনীন্দ্রনাথ নামক ব্যক্তিটি বড় অপরিচিত। বিয়ের পিঁড়িতে সে যেন ওই পাগল মানুষটাকেই দেখেছিল। অশান্ত পুরুষ, জীবন থেকে তার সোনার হরিণ হারিয়ে গেছে। মুখের দিকে অপলক তাকিয়ে আছেন, অভিশাপ দেবার বাসনা যেন, এবং মনে হচ্ছিল তিনি তার লাবণ্যময়ীকে গিলে খাবেন। এত লোকজন, এত আলো আর সমারোহ, তবু বড় বউ সেদিন ভয় করছিল। রাতে দিদিকে ডেকে বলেছিল, দিদি, আমার বড় ভয় করছে, মানুষটা যেন আমাকে গিলে ফেলবে। আমাকে তোমরা কি দেখে বিয়ে দিলে? এমন গ্রাম জায়গায় আমি থাকবো কি করে? পরে বড় বউ বুঝেছিল মানুষটি নিরীহ এবং মস্তিষ্ক বিকৃতি আছে। ততদিনে সেই সুপুরুষ ব্যক্তিটিকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। সুতরাং দুঃখকে জীবনের নিত্য অনুগামী ভেবে আজকাল আর নিজের জন্য আদৌ ভাবে না। মানুষটার জন্য রাতে কেবল ঘুম আসে না, কেবল জেগে বসে থাকে মানুষটা কখন ফিরবে। রাত ঘন হচ্ছিল। ঘাটে বড় বউ বাসন মাজছে। সোনা কাঁদছিল বলে ধন বউকে পাঠিয়ে দিয়েছে। সে এখন একা এই ঘাটে। শশীবালা খেয়ে দিয়ে এইমাত্র বড় ঘরে ঢুকে গেছেন। নির্জন রাতে এমনকি বুড়ো মানুষটার কাশির শব্দও ভেসে আসছে না। বোধহয় এখন সকলেই ঘুমিয়ে পড়েছে। নৌকাটা অলিমধ্যে ঘাটে রাখেনি। ঘাটের কিছুটা দূরে লগিতে বেঁধে ঘুমিয়ে পড়েছে। বড় বউর বাসন মাজা হয়ে গেছে, তবু উঠতে ইচ্ছা করছে না। ঘাটের একপাশে লণ্ঠনের আলোতে বড় বউর মুখ বিষণ্ণ। জ্যোৎস্না রাত বলে দূরে মাঠ দিয়ে নৌকা গেলে স্পষ্ট হয়ে উঠছে। আজ আর কুয়াশা ভাবটা নেই। বড় বউ ঘাটে সেই নিরুদ্দিষ্ট মানুষের জন্য বসে আছে। তিনি হয়তো আসছেন, এক্ষুনি এসে পড়বেন। বড় বউর কথা মনে ভেসে উঠলে মানুষটা পাগলের মতো ঘরের দিকে ছুটতে থাকেন। রাত বাড়ছে। একা একা ঘাটে বসে থাকতে আর সাহস পেল না বড় বউ। শুধু ঝোপ জঙ্গলে কিছু অপরিচিত পাকপাকালি, কীট পতঙ্গ রাতের প্রহর ঘোষণায় মত্ত। আলকুশি লতার ঝোপে ঢুপঢুপ আওয়াজ, গন্ধ পাদাল ঝোপে ঝিঝি পোকা ডাকছে। রাত গভীর হলে নিশীথের প্রাণীরা কত হাজার হবে, লক্ষ হবে, এবং লক্ষ কোটির প্রাণের সারা এই ভুবনময়। গভীর রাতে জেগে থেকে টের পায় বড় বউ
যেন মানুষটা এখন নিশীথের জীব হয়ে জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করছে। রান্নাঘরে বাসন কোসন রেখে পুবের ঘরে উঠে যাবার মুখেই মনে হলো ঘাটে লঘির শব্দ। বড় বউর বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি ছুটে গেল ঘাটে। মানুষটা লাফ দিয়ে নৌকা থেকে নামছে। নৌকাটাকে টেনে প্রায় জমিতে তুলে ফেলল। কোনো দিকে দিকপাত নেই। লম্বা উঁচু মানুষটা, কি যে লম্বা আর কি যে রহস্যময় চোখ। এই সুদৃশ্য জ্যোৎস্নায় যেন এক দেবদূত আকাশ থেকে নেমে এসেছেন। বড় বউ দেখল মানুষটার শরীরে কোনো বসন নেই। একেবারে প্রায় উলঙ্গ এবং শিশুর মতো বড় বউকে জেগে থাকতে দেখে হাসছে। নৌকায় কচু, কুমড়ো, কলা, যার যা কিছু প্রথম গাছে হয়েছে মানুষটাকে দিয়ে দিয়েছে। বড় বউ বিস্ময়ে কোনো কথা বলতে পারল না। যেন এক সন্ন্যাসী দীর্ঘদিন তীর্থভ্রমণের পর নিজের ডেরাতে হাজির হয়েছে। অন্যদিন হলে তাড়াতাড়ি ঘরে ঢুকে কাপড় পেরে আনত। আজ কিছুই ইচ্ছা হলো না। এই সাদা জ্যোৎস্নায় এমন এক শিশুর মতো যুবকটিকে নিয়ে কেবল খেলা করে বেড়াতে ইচ্ছা হচ্ছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।